কল্পনা করা যাক, ধরুন সারা জীবন ধরে যে আদর্শকে বা যে সভ্যতাকে কেউ পরম পূজনীয় মনে করে এসেছে, হ্যাঁ, একদম অন্ধবিশ্বাসের মতো। ঠিক তাই। আর জীবনের একেবারে শেষ প্রান্তে এসে, মানে মৃত্যুর ঠিক আগে, যদি দেখা যায় তার পুরোটাই আসলে একটা ফাঁপা বেলুন, আহ, তখন ঠিক কেমন অনুভূতি হতে পারে? একটা গোটা জীবনের বিশ্বাস যখন চোখের সামনে ধসে পড়ে, মানে সেই মোহভঙ্গের যন্ত্রণাটা যে কতটা গভীর হওয়া সম্ভব সেটা ভাবলেই শিউরে উঠতে হয়। একদম। আর আজ আমাদের এই গভীর অনুসন্ধানে আমরা ইতিহাসে ডুব দিয়ে ঠিক এরকমই এক ভয়ঙ্কর মোহভঙ্গের গল্প বের করে আনব। মানে স্ক্রিনের ব্যাকগ্রাউন্ডে যদি আমরা একটা ক্লাসিক লাইব্রেরির দৃশ্য কল্পনা করি, সেখান থেকে সোজা আমরা চলে যাব 1941-এ। হ্যাঁ, দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলছে তখন, চারদিকে শুধু ধ্বংসলীলা আর হতাশা। ঠিক সেই সময় নিজের ৮০তম জন্মদিনে দাঁড়িয়ে বিংশ শতাব্দীর অন্যতম শ্রেষ্ঠ এক চিন্তাবিদ এক অমর অভিভাষণ দিলেন, মানে সভ্যতার সংকট। হ্যাঁ, রবীন্দ্রনাথ ঠাকুরের কথা বলছি আমরা। আজকের এই আলোচনায় আমরা কিন্তু এই লেখাটির একেবারে গভীরে যাব, বোঝার চেষ্টা করব কিভাবে একজন বিশ্ববরেণ্য মানুষ ব্রিটিশ সভ্যতার প্রতি তার অন্ধ ভক্তি থেকে বেরিয়ে এসে এক নিদারুণ হতাশার মুখোমুখি হলেন। এবং কেন ৮ দশক আগের এই বিশ্লেষণ আজও বিশ্বের যে কোনো ক্ষমতাশালী কাঠামোর আসল চেহারা চিনতে আমাদের সাহায্য করে, তাই না? একদম। 1941-এর এই প্রেক্ষাপটটা মাথায় রাখা খুব জরুরি। ইউরোপ তখন নিজেদের ভেতরেই যুদ্ধে মত্ত, মানে বোমায় ধ্বংস হচ্ছে শহর। আর এদিকে ভারতে ব্রিটিশ শাসনের জাতাকলে পিষ্ট হচ্ছে সাধারণ মানুষ। হ্যাঁ, আর এই লেখাটি তো শুধু একজন কবির ব্যক্তিগত হতাশা নয়, এটি একটি আস্ত যুগের মনস্তাত্ত্বিক দলিল। রবীন্দ্রনাথ এখানে নিজের জীবনের বিবর্তনকে, মানে একটা গোটা জাতির চিন্তাধারার বিবর্তনের সমান্তরালে দাঁড় করিয়েছেন, তাই তো? ঠিক ধরেছেন। এই প্রবন্ধের পরতে পরতে লুকিয়ে আছে বৈশ্বিক রাজনীতির তীক্ষ্ণ বিশ্লেষণ, মানে একটা সাম্রাজ্য কিভাবে কাজ করে, কিভাবে তারা ন্যায়ের মুখোশ পরে শোষণের কলকাঠি নাড়ে। তার একটা মাস্টার ক্লাস বলা যায় এই অভিভাষণটিকে। এই মোহভঙ্গের গল্পটা পুরোপুরি বুঝতে হলে আমাদের বোধহয় একটু পেছনের দিকে যেতে হবে। হ্যাঁ, সেই ব্রিটিশ ভারতের মানচিত্রের যুগে, মানে ১৯ শতকের বাংলায়, যখন আধুনিক ইংরেজি শিক্ষার সবে প্রসার ঘটছে। রবীন্দ্রনাথের তরুণ বয়সের কথা যদি ধরি, তখন শিক্ষিত বাঙালি সমাজের মধ্যে শেক্সপিয়ার, বায়রনের সাহিত্য কিংবা টমাস ব্যাবিংটন মেকলের ভাষার প্রতি এক ধরনের তীব্র, মানে প্রায় অন্ধ আকর্ষণ তৈরি হয়েছিল। হ্যাঁ, তারা সেই ইংরেজি সাহিত্যে বা ব্রিটিশ পার্লামেন্টের বক্তৃতায় সর্বমানবের বিজয় ঘোষণা দেখতে পেতেন। আর তাদের অগাধ বিশ্বাস ছিল যে এই বিজয়ী উদার ব্রিটিশদের হাত ধরে পরাধীন ভারতের মুক্তি আসবে। কিন্তু এর পেছনে তো একটা বিশাল বড় কারণ ছিল, তাই না? মানে ভারতের নিজস্ব তৎকালীন সমাজ ব্যবস্থা। একদম, যাকে তখন মনোনির্দেশিত সদাচার বলা হতো। এই সদাচার ধারণাটা একটু ভেঙে বলা দরকার। সে যুগে ভারতীয় সমাজে এমন কোনো সার্বজনীন নৈতিকতার ধারণা প্রবল ছিল না, যা যা সব মানুষকে এক সুতোয় বাঁধতে পারে। ঠিক তাই, তার বদলে ছিল এই সদাচার, যা আদতে কিছু কঠোর প্রথা, লোকাচার এবং আচার ব্যবহারের অন্ধ অনুসরণ। আর আশ্চর্যের বিষয় হল, এর একটা নির্দিষ্ট ভৌগোলিক গণ্ডিও ছিল। হ্যাঁ, সরস্বতী ও দৃশ্যবতী নদীর মধ্যবর্তী ব্রহ্মাবর্ত নামক একটি অত্যন্ত সংকীর্ণ ভূখণ্ডের বাইরে এর কোনো অস্তিত্ব মানাই হতো না। মানে এটি এমন এক নিয়মকানুন যার ভেতরে নির্মমতা, অস্পৃশ্যতা বা অবিচার থাকলেও তাকেই অলঙ্ঘনীয় প্রথা হিসেবে মেনে নিতে হতো। আর এই প্রথাই মানুষের স্বাধীন চিন্তাশক্তিকে আষ্টেপৃষ্ঠে বেঁধে ফেলেছিল। এই জায়গাটাতেই একটা দারুণ সমীকরণ তৈরি হয়। মানে ধরুন, চারপাশের এই দম বন্ধ করা রক্ষণশীল আর কুসংস্কারে আচ্ছন্ন সমাজ ব্যবস্থা থেকে মুক্তির জন্য তখনকার তরুণ সমাজ ইংরেজি শিক্ষাকে খড়কুটোর মতো আঁকড়ে ধরেছিল। একদম। ব্যাপারটা অনেকটা এরকম, ধরুন কেউ একটা অত্যন্ত রক্ষণশীল কঠোর নিয়মে বাঁধা পরিবারের ভেতরে বড় হচ্ছে, যেখানে নিজের কোনো মতামতের দাম নেই। হঠাৎ করে সেই ইন্টারনেট বা বাইরের দুনিয়ার একটা জানলা পেয়ে গেল। চমৎকার একটা উপমা। তখন সেই জানালাটাকেই সে মুক্তিদাতা বা ত্রাতা বলে মনে করবে। হ্যাঁ, কিন্তু সে বুঝতে পারবে না যে ইন্টারনেট প্রোভাইডারটাকে এই বাইরের দুনিয়া দেখাচ্ছে, সে হয়তো একই সাথে তার ব্যক্তিগত তথ্য বা ডেটা চুরি করে নিজের ব্যবসা ফাঁদছে। দারুণ বলেছেন। সে যুগের শিক্ষিত সমাজও ঠিক একইভাবে ব্রিটিশ সংস্কৃতি আর ব্রিটিশ সাম্রাজ্যবাদের মধ্যে পার্থক্য করতে পারেনি।
শিক্ষিত সমাজ তো ইংরেজি ভাষাকে আক্ষরিক অর্থেই মুক্তির পথ হিসেবে দেখেছিল। সবচেয়ে মজার ব্যাপার হল সিভিলাইজেশন শব্দটির সঠিক বা সমকক্ষ কোনো বাংলা প্রতিশব্দ তখনও আমাদের ভাষায় তৈরি হয়নি। মানে রবীন্দ্রনাথ নিজেই বলেছেন, তারা ইংরেজদের জাতীয় চরিত্রকেই সভ্যতার চূড়ান্ত আদর্শ হিসেবে গ্রহণ করেছিলেন। হ্যাঁ, ব্রিটিশ পার্লামেন্টে জন ব্রাইটের মতো নেতাদের বক্তৃতায় যে উদারতার বাণী শোনা যেত, তাকেই তারা ব্রিটিশ সাম্রাজ্যের আসল রূপ বলে ভুল করেছিলেন। মানে তারা ভেবেছিলেন যে জাতি নিজেদের দেশে এত উদার, সাহিত্যে এত মানবিক, তারা নিশ্চয়ই উপরিবেশগুলোতেও সেই একই আলো ছড়াবে। একদম তাই, কিন্তু বাস্তবতা তো ছিল সম্পূর্ণ ভিন্ন। আচ্ছা, এখানে একটু থামাই। আমার একটা বড়সড় খটকা লাগছে, একটু পুশব্যাক করা যাক। মানে রবীন্দ্রনাথ তো নিজে একজন অত্যন্ত অভিজাত জমিদার পরিবারের সন্তান ছিলেন, তাই না? হ্যাঁ, সেটা তো বটেই। ব্রিটিশ কাঠামোর সুবিধা তো তার পরিবারও ভোগ করেছে। তাহলে ৮০ বছর বয়সে এসে, মানে যখন ব্রিটিশ সাম্রাজ্য দ্বিতীয় বিশ্বযুদ্ধে এমনিতেই দুর্বল হয়ে পড়ছে, তখন হঠাৎ করে এই মোহভঙ্গের কথা বলাটা কি একটু সুবিধাবাদী মনে হচ্ছে না? এই প্রশ্নটা ওঠা অত্যন্ত স্বাভাবিক। জমিদার পরিবারের সন্তান হিসেবে প্রাথমিকভাবে তিনি যে সুবিধা পেয়েছিলেন তা অস্বীকার করার কোনো উপায় নেই। কিন্তু কি? এই মোহভঙ্গটা রাতারাতি ৮০ বছর বয়সে এসে হয়নি। এর শেকড় অনেক গভীরে। তরুণ বয়সের সাহিত্যচর্চার নিভৃত বলয় থেকে বেরিয়ে এসে যখন তাকে পূর্ববঙ্গের শিলাইদহ বা প্রতিশরেশদের আইনের শাসন বা শীতাঙ্গদের বোঝা বা হোয়াইট ম্যানস বার্ডেনের যে গালভরা বুলি, ঠিক তার নিচে সাধারণ মানুষের জীবনের আসল রূপটা কতটা বীভৎস। হ্যাঁ, সেই নগ্ন বাস্তবতাটাই তিনি এই অভিভাষণে তুলে ধরেছেন। মানে তিনি নিজের চোখে দেখলেন অন্ন, বস্ত্র, পানীয় জল, শিক্ষা ও আরোগ্যের এমন নিদারুণ অভাব পৃথিবীর অন্য কোনো আধুনিক শাসনচালিত দেশে নেই। একদম। যে ভারত দীর্ঘকাল ধরে তার সম্পদ দিয়ে ইংরেজদের ঐশ্বর্য জুগিয়ে এসেছে, সেই ভারতের সাধারণ মানুষ এক ফোঁটা পরিষ্কার জল বা সামান্য চিকিৎসার অভাবে ধুকে ধুকে মারা যাচ্ছে। আর এই বৈপরীত্যটাই তো তার মনের ভেতরে থাকা ব্রিটিশদের ওই উদার চরিত্রের ধারণাকে ভেঙে চুরমার করে দেয়, তাই না? ঠিক। আর তিনি শুধু আবেগ দিয়েই বিচার করেননি। প্রবন্ধটিতে তিনি সমসাময়িক বিশ্বের অন্যান্য দেশের অবস্থার সাথে ব্রিটিশ ভারতের একটি তুলনামূলক চিত্র তুলে ধরেছেন, যা প্রমাণ করে যে একটি সরকার চাইলে কি করতে পারে আর ব্রিটিশরা কি করছেন না। হ্যাঁ, উদাহরণস্বরূপ তিনি জাপানের কথা বলেছেন। জাপান কিভাবে বিদেশি আধিপত্য থেকে নিজেদের মুক্ত রেখে নিজেদের শক্তিতে সর্বতোভাবে সম্পদশালী হয়ে উঠেছে তা তিনি দেখেছেন। আবার অন্যদিকে তিনি তো সোভিয়েত রাশিয়ার মস্কো নগরীতে ভ্রমণের অভিজ্ঞতার কথা উল্লেখ করেছেন। মস্কোর বিষয়টা আসলেই খুব চমকপ্রদ। কিভাবে চমকপ্রদ মনে হলো? মানে ব্রিটিশরা তো ভারতে সবসময় এই অজুহাত দিত যে হিন্দু আর মুসলমানদের মধ্যে এত বিভেদ যে এখানে তারা শাসন না করলে দেশটা টিকবেই না। অথচ মস্কোতে গিয়ে তিনি সম্পূর্ণ ভিন্ন এক চিত্র দেখলেন। একদম ঠিক ধরেছেন। সেখানে তিনি দেখলেন সোভিয়েত সরকার বিপুল সংখ্যক মুসলমান সম্প্রদায়ের সাথে রাজনৈতিক অধিকার সমানভাবে ভাগাভাগি করে নিয়েছে। কোনো সাম্প্রদায়িক সংঘাত ছাড়াই। হ্যাঁ, কোনো সংঘাত ছাড়া তারা একসাথে শিক্ষা ও স্বাস্থ্যের অভূতপূর্ব প্রসার ঘটিয়েছে। এই উদাহরণটা প্রমাণ করে যে শাসক গোষ্ঠী যদি সত্যিই চায়, তাহলে ধর্মের দোহাই দিয়ে মানুষকে পিছিয়ে রাখার কোনো যুক্তি নেই। একইভাবে তিনি পারস্য মানে ইরানের উদাহরণও টেনেছেন। ঠিক কিভাবে ইরান দুটি ইউরোপীয় শক্তির শোষণের জাতাকল থেকে বেরিয়ে এসে নিজেদের ভাগ্য গড়ছে, জরথুস্ত্রীয় ও মুসলমানদের ভেতরের পুরনো সংঘাত মিটিয়ে ফেলছে। আফগানিস্তান সম্পর্কেও তিনি বলেছেন যে তারা অন্তত কোনো ইউরোপীয় জাতির দ্বারা পরাভূত হয়নি, তাই তাদের উন্নতির সম্ভাবনা তখনও উন্মুক্ত। হ্যাঁ, আর এই বৈশ্বিক প্রেক্ষাপটগুলোই একটা বড় প্রশ্ন তুলে দেয়। অন্য দেশগুলো যখন এগোচ্ছে, তখন ব্রিটিশরা ভারতে আসলে কি করছিল? তারা তো দাবি করত তারা আমাদের সভ্য করতে এসেছে। এর উত্তরেই তো রবীন্দ্রনাথ খুব কঠোর একটা শব্দ ব্যবহার করেছেন। তিনি বলেছেন, ব্রিটিশরা ভারতে শুধু ল অ্যান্ড অর্ডার বা বিধি এবং ব্যবস্থা দিয়েছে, যাকে তিনি ব্যঙ্গ করে বলেছেন দারোয়ানি বা পাহারাদারের কাজ। হ্যাঁ, এই দারোয়ানি শব্দটা সাম্রাজ্যবাদের আসল চরিত্রটা ধরিয়ে দেয়। তাদের শাসনটা মানুষের কল্যাণের জন্য ছিল না, তাদের শাসনটা ছিল একটা প্রাণহীন যন্ত্রের মতো, যার একমাত্র উদ্দেশ্য ছিল নিজেদের লুণ্ঠিত সম্পদ পাহারা দেয়া এবং নিজেদের বাণিজ্যিক স্বার্থ রক্ষা করা। একদম। মানুষের সাথে মানুষের যে গভীর সম্পর্ক, যা প্রকৃত সভ্যতার ভিত্তি, ব্রিটিশ শাসনযন্ত্র তাকে কোনো গুরুত্বই দেয়নি।
উল্টো নিজেদের ক্ষমতা টিকিয়ে রাখার জন্য তারা ভারতের সমাজকে বিভক্ত করে রেখেছে। হ্যাঁ, মুসলমানদের সাথে হিন্দুদের যে আত্মবিচ্ছেদের বীজ তারা সযত্নে বুনে দিয়েছিল তা লেখককে গভীরভাবে আহত করে। তিনি হতাশার সাথে লক্ষ্য করেছেন যে ভারতবাসীর মধ্যে যে নিষ্ঠুর আত্মবিচ্ছেদ সৃষ্টি করা হয়েছে তার কোনো তুলনা ভারতের বাইরের কোনো মুসলিম স্বায়ত্তশাসনচালিত দেশে দেখা যায় না। আর সবচেয়ে মর্মান্তিক ব্যাপার হল এই দুর্গতির জন্য, এই দাঙ্গা-হাঙ্গামার জন্য ভারতবাসীকেই বিশ্বের সামনে অসভ্য বলে একতরফাভাবে দায়ী করা হতো। অথচ এর পেছনে যে ব্রিটিশ শাসনযন্ত্রের গোপন কলকাঠি রয়েছে, যে ডিভাইড অ্যান্ড রুল পলিসি কাজ করছে, তা আড়ালেই থেকে যেত। শুধু ভারতেই নয়, ব্রিটিশদের এই সভ্যতার মুখোশ তো বিশ্বমঞ্চেও খসে পড়েছিল। লেখক চীনের উদাহরণ টেনেছেন, কিভাবে ব্রিটিশরা নিজেদের বাণিজ্যিক স্বার্থে বলপূর্বক আফিমের বিষ চীনের ওপর চাপিয়ে দিয়েছিল। চীনের এই আফিম যুদ্ধের ইতিহাসটা তো ব্রিটিশ ভণ্ডামির চরম একটা দৃষ্টান্ত। হ্যাঁ, নিজেদের বাণিজ্যের ঘাটতি মেটানোর জন্য একটা গোটা জাতির ওপর নেশাদ্রব্য চাপিয়ে দেওয়া এবং সেটা সামরিক শক্তি প্রয়োগ করে। এর চেয়ে অসভ্যতার কি হতে পারে? এরপর আবার জাপান যখন উত্তর চীন গ্রাস করতে উদ্যত হল, তখন ব্রিটিশদের ঔদ্ধত্যপূর্ণ রাজনীতি সম্পূর্ণ নীরব ছিল। কেন? কারণ সেখানে তাদের সাম্রাজ্যবাদী স্বার্থ ক্ষুণ্ণ হচ্ছিল না। যেখানে তাদের স্বার্থ নেই বা যেখানে অন্য কোনো সাম্রাজ্যবাদী শক্তির ব্যাপার, সেখানে তাদের কোনো নীতিবোধ নেই। এই নীরবতা, এই চরম স্বার্থপরতা আর ভারতের সাধারণ মানুষের নিদারুণ কষ্ট, এসব কিছু মিলিয়েই লেখকের মনে ইউরোপীয় সভ্যতার প্রতি যে অন্ধ বিশ্বাস ছিল তা একে একে ভেঙে চুরমার হয়ে যায়। তিনি বুঝতে পারেন যাকে তিনি সভ্যতা বলে পুজো করেছিলেন তা আসলে ক্ষমতার দম্ভ আর সম্পদ লুটের একটা সুপরিকল্পিত ব্যবস্থা ছাড়া আর কিছুই নয়। কিন্তু এই ঘোর অন্ধকারের মধ্যেও এই প্রবন্ধটি একটি অদ্ভুত মানবিক উচ্চতায় পৌঁছায়। এত শোষণ, এত ভণ্ডামি দেখার পরেও তিনি পুরো ইংরেজ জাতিকে ঢালাওভাবে ঘৃণা করতে শুরু করেনি। ঠিক বলেছেন, তিনি ব্যক্তি মানুষ এবং সাম্রাজ্যবাদী রাষ্ট্রযন্ত্রের মধ্যে খুব সূক্ষ্ম কিন্তু স্পষ্ট একটি পার্থক্য করতে পেরেছিলেন। হ্যাঁ, এখানেই C.F. অ্যান্ড্রুজের প্রসঙ্গটা চলে আসে। রবীন্দ্রনাথ তার জীবনে কয়েকজন অত্যন্ত মহৎ ইংরেজ ব্যক্তির সংস্পর্শে এসেছিলেন, যাদের মধ্যে অ্যান্ড্রুজ অন্যতম। তার নিঃস্বার্থ, নির্ভীক ও মানবদরদী চরিত্রের কথা লেখক অত্যন্ত শ্রদ্ধার সাথে স্মরণ করেছেন। অ্যান্ড্রুজ ছিলেন সত্যিকারের একজন মানবতাবাদী, তাই না? যিনি ভারতের সাধারণ মানুষের অধিকারের জন্য নিজের দেশের সরকারের বিরুদ্ধেও দাঁড়াতে পিছপা হননি। যে অ্যান্ড্রুজের মতো মানুষদের না দেখলে পাশ্চাত্য জাতির প্রতি তার নৈরাশ্য হয়তো কোনো ভাষাই পেত না। হয়তো তিনি পুরো মানবজাতির উপর থেকেই বিশ্বাস হারিয়ে ফেলতেন। ব্যাপারটা অনেকটা এমন, ধরুন একটা চরম দুর্নীতিগ্রস্ত সিস্টেমের ভেতরে হঠাৎ একজন সম্পূর্ণ সৎ মানুষের দেখা পাওয়া। দারুণ উপমা। এতে পুরো সিস্টেম ঠিক না হলেও মানুষের ওপর থেকে বিশ্বাসটা অন্তত হারায় না। হ্যাঁ, আর এই পার্থক্য করতে পারাটা একজন চিন্তাবিদের অনেক বড় গুণ। এটি প্রমাণ করে যে সাম্রাজ্যবাদী কাঠামো যত শক্তিশালী বা নিষ্ঠুরী হোক না কেন, মানুষের ভেতরের মহত্বকে তা পুরোপুরি ধ্বংস করতে পারে না। ঠিক, সিস্টেমের দোষে ব্যক্তি সবসময় দুষ্ট হয় না। লেখক এই মহৎ ইংরেজদের দেখেই বিশ্বাস করতেন যে প্রকৃত মানবতা এখনও টিকে আছে। এই মানুষগুলোই তার কাছে সমগ্র মানবজাতির বন্ধু হিসেবে ধরা দিয়েছিলেন। তিনি রাষ্ট্রযন্ত্রের নিষ্ঠুরতাকে ঘৃণা করেছেন ঠিকই, কিন্তু ব্যক্তি মানুষের মহত্বকে ভালোবেসেছেন। আর এই বিশ্বাসটাই তাকে চরম হতাশার মধ্যেও একটা অদ্ভুত মানসিক জোর দিয়েছিল। এবার আমরা এই আলোচনার একেবারে শেষ অধ্যায়ের দিকে এগোব। স্ক্রিনে যদি আমরা একটা উদীয়মান সূর্যের দৃশ্য কল্পনা করি, একদিকে তিনি দেখছেন ইউরোপে দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলছে। হ্যাঁ, মানব পীড়নের মহামারী জ্বলছে। সভ্যতার যে অহংকার তারা করত তা আজ ধুলোয় লুটিয়ে পড়েছে। আর অন্যদিকে ভারতে চলছে চরম দারিদ্র্য আর সাম্প্রদায়িক বিভেদ। জীবনের একদম শেষ প্রান্তে দাঁড়িয়ে এত ধ্বংসস্তূপের মাঝে তিনি ভবিষ্যতের জন্য কী বার্তা রেখে গেলেন? প্রবন্ধের এই শেষ অংশটি আক্ষরিক অর্থে ভবিষ্যদ্বাণীমূলক। তিনি দেখতে পেয়েছিলেন এই সাম্রাজ্যবাদ আর টিকবে না। তিনি স্পষ্ট ঘোষণা করেন, ভাগ্যচক্রের পরিবর্তনে ইংরেজদের একদিন এই ভারত সাম্রাজ্য ত্যাগ করে যেতেই হবে। কিন্তু যাওয়ার সময় তারা ভারতের জন্য কি রেখে যাবে,
এই প্রশ্নের উত্তরে তিনি এক ভয়াবহ চিত্র এঁকেছেন। তিনি বলেছেন তারা যাওয়ার সময় কেবল লুণ্ঠিত দীনতার আবর্জনা এবং এক বিস্তীর্ণ পঙ্কসজ্জা বা কাদার বিছানা পিছনে ফেলে যাবে। লুণ্ঠিত দীনতার আবর্জনা, কি সাংঘাতিক একটা কথা! মানে শতাব্দী প্রাচীন একটা শাসন ব্যবস্থা যখন বিদায় নেবে, তখন তারা শুধু অর্থনীতিটাই ধ্বংস করে দিয়ে যাবে না, পুরো সমাজটাকে একটা ডাস্টবিন বানিয়ে রেখে যাবে। হ্যাঁ, তারা এমন এক প্রাতিষ্ঠানিক ও সামাজিক ধ্বংসস্তূপ রেখে যাবে যা সামলাতে ভারতের আরও বহু দশক লেগে যাবে। এটা এক নিদারুণ ঐতিহাসিক সত্য। যা আমরা পরবর্তীকালে ভারত ভাগের সময় এবং তার পরের ইতিহাসেও দেখেছি। কিন্তু এত মর্মান্তিক বাস্তবতা নিজের চোখে দেখার পরও রবীন্দ্রনাথের শেষ কথাগুলো ছিল প্রবল আশাবাদের। ঠিক, তিনি বলেছেন মানুষের প্রতি বিশ্বাস হারানো পাপ। তিনি আশা করেছেন এই মহাপ্রলয়ের পর এই ধ্বংসস্তূপের ওপর দাঁড়িয়েই পূর্ব দিগন্ত থেকে একজন পরিত্রাণকর্তা আসবেন। বা একজন মহামানব আসবেন, যিনি সভ্যতার নতুন দেববাণী শোনাবেন। কিন্তু ইউরোপ পুড়ছে, ভারত ধুঁকছে, এই অবস্থায় এই আশাবাদটা কি একটু অবাস্তব বা অতিরিক্ত রোম্যান্টিক মনে হয় না? বাইরে থেকে রোম্যান্টিক মনে হলেও এর পেছনে ইতিহাসের অমোঘ নিয়মের প্রতি এক গভীর বিশ্বাস লুকিয়ে আছে। তিনি এখানে একটি প্রাচীন সংস্কৃত শ্লোক উল্লেখ করেছেন। শ্লোকটা কি ছিল? অধর্মেণ্য উইধতে তাবৎ তত ভদ্রাণি পশ্যতি ততঃ শপথনান জয়তি সমূলস্তু বিনশ্যতি। এর মানে দাঁড়াচ্ছে, অধর্মের দ্বারা মানুষ সাময়িকভাবে বৃদ্ধি পায়, সাময়িক সাফল্য লাভ করে এবং শত্রুদেরও জয় করে। কিন্তু শেষ পর্যন্ত সে সমূলে বিনাশপ্রাপ্ত হয়। এই শ্লোকটি প্রমাণ করে যে সাম্রাজ্যবাদ বা ক্ষমতার দম্ভ সাময়িকভাবে যত অজেয়ই মনে হোক না কেন, তা চিরস্থায়ী হতে পারে না। ইতিহাসের নিজস্ব একটা বিচার ব্যবস্থা আছে। প্রবন্ধের শেষে যে কবিতার লাইনগুলো তিনি জুড়ে দিয়েছেন, সেখানে বলা হয়েছে, ধূলিতলে দুর্গতরণ ভেঙে পড়ার পর নবজীবনের আশ্বাস জাগবে। একদম। এই বিশ্বাস কোনো জাদুকরী মহামানবের প্রতি অন্ধভক্তি নয়, বরং এটি মানুষের অন্তর্নিহিত শক্তি এবং উত্থানের প্রতি এক শাশ্বত বিশ্বাস। আজ আমরা সত্যি এক অসাধারণ বুদ্ধিবৃত্তিক যাত্রা সাক্ষী হলাম। জীবনের শুরুতে বিদেশি সংস্কৃতির প্রতি এক অন্ধমুগ্ধতা থেকে শুরু করে ঔপনিবেশিক শোষণের নগ্ন রূপ উন্মোচন করা, বিশ্বের অন্যান্য স্বাধীন রাষ্ট্রের অগ্রগতির সাথে নিজেদের পরাধীনতার গ্লানির তুলনা করা, আবার এই চরম নৈরাশ্যের মাঝেও C.F. অ্যান্ড্রিউজের মতো মহৎ ব্যক্তি মানুষের উপর ভরসা রাখা, এবং পরিশেষে সমস্ত ধ্বংসস্তূপের ওপর দাঁড়িয়ে নতুন ভোরের স্বপ্ন দেখা। এটিই হল সভ্যতার সংকটের মূল নির্যাস। আর আধুনিক বিশ্বে আমরা যারা প্রতিনিয়ত বিভিন্ন শক্তিশালী গ্লোবাল সিস্টেম, পরাশক্তি বা কর্পোরেট কাঠামোর উত্থান পতন দেখছি, তাদের দ্বৈত নীতি বা ভণ্ডামি দেখছি, তাদের জন্য এই রচনাটি একটি ব্লুপ্রিন্ট। এটি আমাদের শেখায় কিভাবে একটি অত্যন্ত শক্তিশালী এবং চাকচিক্যময় সিস্টেমের চোখে চোখ রেখে তার নির্দয় সমালোচনা করতে হয়, কিভাবে তাদের ফাঁপা বুলিগুলোর পেছনের আসল উদ্দেশ্য ধরতে হয়। অথচ এত কিছুর পরও সামগ্রিকভাবে মানবতার উপর থেকে ভরসা হারাতে হয় না। সমালোচনা এবং মানবিকতার এমন নিখুঁত ভারসাম্য ইতিহাসে খুবই কম দেখা যায়। ঠিক, আজকের এই গভীর অনুসন্ধান আমরা এখানেই শেষ করব। তবে যাওয়ার আগে একটি ভাবনার খোরাক রেখে যেতে চাই। রবীন্দ্রনাথ বলেছিলেন, ইংরেজরা যাওয়ার সময় লুণ্ঠিত দীনতার আবর্জনা বা ধ্বংসস্তূপ রেখে যাবে। হ্যাঁ, আমরা খুব সহজেই ধরিনি যে সেটা শুধু ধসে পড়া অর্থনীতি, রুগ্ন স্বাস্থ্য ব্যবস্থা বা ভাঙা রাস্তার ধ্বংসস্তূপ। কিন্তু একবার গভীরভাবে ভেবে দেখা যেতে পারে, এই ধ্বংসস্তূপ কি মনস্তাত্ত্বিকও হতে পারে? ব্রিটিশরা চলে যাওয়ার এতগুলো দশক পার হয়ে যাওয়ার পরও নিজেদের ভাষা বা সংস্কৃতিকে নিচু ভাবার যে মানসিক দাসত্ব, কিংবা আমাদের নিজেদের মধ্যে একে অপরের প্রতি যে তীব্র বিভেদ ও সন্দেহের বীজ তারা বুনে দিয়ে গেছে, সেই মনস্তাত্ত্বিক আবর্জনা কি আজও আমাদের চিন্তায়, আমাদের সমাজে রয়ে যায়নি? এই অদৃশ্য ধ্বংসস্তূপ থেকে মুক্তি পাওয়ার উপায় কি? এই প্রশ্নটাই হয়তো আজকের দিনে সবচেয়ে বেশি প্রাসঙ্গিক। চিন্তা করার মতো একটি বিষয়। দেখা হবে পরবর্তী গভীর অনুসন্ধানে।